বাংলাদেশের খবরের দিকে নজর রাখা যাক। যে খবর পাওয়া যাচ্ছে, আরাকান আর্মির দখলে এবার মাউন্টো। জারি করা হলো সতর্কতা এবং টেকনাফ তার পাশাপাশি সেন্ট মার্টিন রুটে নৌ চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। টেকনাফের ঠিক উল্টো দিকে এই মাউন্টো এবং টেকনাফ ও মাউন্টোর মাঝে নাফ নদী আরাকান জলসীমায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি গোটা নাফ নদী এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। নাফ দিয়ে সহজেই পৌঁছানো যায় সেন্ট মার্টিন দ্বীপে। আরাকান আর্মির প্রতাপে থরহরি কম্প ইউনুস সরকার। ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন। অন্যদিকে বাংলাদেশের বাসিন্দারা, স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, তারা কি বলছেন শোনাই। আমরা রাতে ঘুমাইতে পারতেছি না, মানে আওয়াজ অনেক ছাউন আর কি। এখানে আসলে ঘর শুদ্ধ কাঁপতেছে আর কি। প্রতিদিন এরকম চলে, অল টাইম। আমরা প্রতিনিয়ত মায়ানমারের বোমা হামলার যে প্রভাব, সেটার কারণে আমাদের বাড়িঘর, আমাদের মাদ্রাসার বিল্ডিং সহ অনেক কিছু ভেঙে যাচ্ছে। তার একটা নমুনা হচ্ছে এটি কিছুদিন আগে বোম্বের কারণে এটা কম্পন সৃষ্টি হওয়াতেই এই জিনিসটা ভেঙে পড়ে যায়। অন্যদিকে এখনো জেলবন্দি অবস্থাতেই রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভু। তার আইনজীবী তিনি আজ দেখা করতে গিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে, কিন্তু দেখা আজও হয়নি। চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে যিনি মামলা লড়তে ইচ্ছুক হয়েছেন, সেই সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি ছিলেন, মূলত সেই ব্যক্তি অর্থাৎ সেই আইনজীবী, তিনি চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে দেখা হয়নি। রবীন্দ্র ঘোষের কিছু প্রক্রিয়ার কথা বলে জেল কর্তৃপক্ষ এবং দেখা করতে গেলে 1 ঘন্টা সময় লাগবে। একই দিনে শুনানিও রয়েছে, সেই কারণেই চিন্ময় প্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়নি। রিপাবলিককে জানিয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। আমি যখন দেখা করতে যাই তখন ওনাদের কিছু ফর্মালিটি আছে, ফর্মালিটি করতে বলতে 1 ঘন্টা দেরি হবে। ইন দি মিন টাইম আমার আবার আজকে কোর্টে শুনানি ছিল একই ম্যাটারে। তো এই চিন্ময় কৃষ্ণের যে শুনানি করার জন্য আজকে আমি পারমিশনটা পেয়েছি, জজ সাহেব পারমিশন দিয়েছে। উনি এটা আজকে শুনানি করবেন। আমি জামিন করতে পারবো জানি না, তবে আমি চেষ্টা করব। আর জজ সাহেব বলেছেন যে আপনি একজন জুনিয়র লয়ার, আপনি তো ঢাকা চলে যাবেন, একজন জুনিয়র লয়ার আপনি রেখে যাবেন, যাতে করে উনি এখানে রিপ্রেজেন্ট করতে পারে। আর আমার প্রটেকশনের জন্য উনি নিজেই বলে দিয়েছে অন্য লয়াররা যাতে ডিস্টার্ব না করে কোর্টের মধ্যে, ওটা জজ সাহেব নিজের মুখে বলেছে। এবং পুলিশকে নির্দেশনা দিয়েছে যাতে করে আমার নিরাপত্তা বিঘ্নিত না হয়। গতকালকের তুলনায় আজকে আমি অনেক নিরাপদে ছিলাম। ওখানে বারের প্রেসিডেন্ট আমার বন্ধু মানুষ, উনি বলে যে দাদা আমি তো কালকে থাকতে পারিনি, না হলে এই ঘটনা হতো না। আজকে বিকালের দিকে আবার শুনানি হবে, যেহেতু এটা অ্যালাউ করেছে যে অন্তপক্ষে চিন্ময় প্রভু এই মামলাটা আবার আজকে শুনানি হবে। তবে কতক্ষণে হবে বলতে পারছি না। আজকে আমার কাছে এসে একটু আগে করেছিল, দাদা আমার নাম কেন দিলেন, আমি বললাম দেখেন ভাই, আমাকে কে ধাক্কা দিয়েছে এটা আমি জানি না, তবে খুব গালাগালি করেছে। এটা অস্থায়ী গালাগালি, ওই যে বিভিন্ন রকমের স্লোগান দিয়ে আসছে। বাধা দেওয়ার চেষ্টা হলে আমি যাতে রিপ্রেজেন্ট করতে না পারি চিন্ময় প্রভু, তাহলে তার বেল হবে না। তার বেল হওয়ার আর কেউ নাই, কারণ যারা ওনার পক্ষে আইনজীবী ছিল সবার বিরুদ্ধে মামলা দিয়ে দিয়েছে। আমি আপনাকে বলতে পারবো জামিন অযোগ্য কিছু ধারা আছে, তাও 7 দিন পরে মামলাটা করেছে। কনস্ট্রাক্টেড একটা মামলা, যেই আমাদের বাংলাদেশের যে পতাকা, সেই পতাকার মধ্যে কি করে পাকিস্তানি ওই যে এটারে কি বলে চানতারা লাগিয়ে দিয়েছে। এটা তো পতাকাই না, বাংলাদেশের পতাকাই না, কিন্তু এটা তো কোনো সেডিশন মামলা হতে পারে না, দেয়ার ইজ নো ল। কিন্তু এখন তারা বলছে যে একটা লয়ার মারা গেছে, সেটা ওই চিন্ময় প্রভুর আইনজীবীরা তাকে মেরেছে। এটা কিন্তু সত্য নয়। এখন ধারাগুলো তো খুব মানে খুব অযোগ্য ধারা, জামিন অযোগ্য ধারা। কিন্তু জজ সাহেব যদি মনে করে, এখানে কিন্তু প্রভিশন আছে, জজ সাহেব যদি মনে করে ধারাগুলো অযোগ্য ধারা, কিন্তু উনি ইচ্ছা করলে মেল দিতে পারেন। ওনার ডিসক্রিশনারি পাওয়ার, এটাকে বলে ওনার একটা ডিসক্রিশনারি পাওয়ার। যে বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম,
এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। কি জানিয়েছেন তিনি, শুনুন। বাংলাদেশে ন্যায়ের যে শাসন চলুক সেটা তারা চান না। যে শাসন ব্যবস্থা পৃথিবীর বহু ইসলামিক দেশে আছে, পাকিস্তানে আছে, সেই ব্যবস্থাই তারা এখানে প্রতিষ্ঠিত করতে চান। এবং এখানে দেখা যাচ্ছে যে ফ্যাসিবাদের সঙ্গে তাদের যে ভাবধারার কোনো তুলনা নেই। এবং যারা সেই ফ্যাসিবাদকেই এখানে গ্রহণ করতে চাইছেন তারা আইনের প্রতি তারা দায়বদ্ধ নন, তারা মৌলবাদীর কাছে দায়বদ্ধ। এটাই কিন্তু বাংলাদেশের একটা ভয়ানক দৃষ্ট হয়ে দাঁড়াচ্ছে সারা পৃথিবীর কাছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস কি ভাবছে, ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্য শুনুন। যে কোনো গণতান্ত্রিক দেশে জুডিশিয়ালের মধ্যে যে সমস্ত কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে বা এফআইআর হয় বা যে কেউ কাস্টডিতে থাকে, তাহলে অ্যাডভোকেট নিয়োগ করাটা একটা মরাল ডিউটি সেই দেশের সরকারের। কারণ অবিলম্বে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে জামিনের জন্য যাতে হিয়ারিং করতে পারে, এটার ব্যবস্থা বাংলাদেশের সরকারের। তাকে প্রোটেক্ট করা বা এই লয়ারকে সিকিউরিটি প্রোভাইড করা উচিত বলে আমি মনে করি। অন্যদিকে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বক্তব্য শুনুন। এটা পরাধীনতার মতন কাজ করছে। এরা কিভাবে স্বাধীন হয়েছিল ভারতবর্ষের ইতিহাসটাও জানে না, বাংলাদেশের ইতিহাসও জানে না। যে বাংলাদেশ স্বাধীন করার জন্য কেবলমাত্র স্বাধীন দেশ গঠন করার জন্য সেখানে হিন্দুদের যে কী অবদান ছিল, মুসলিমদেরকেও বাদ দেবো না, হিন্দুদের যে বিশেষ করে যে অবদানটা ছিল, আজকে যাদেরকে মারধর করা হচ্ছে তাদেরও যে অবদান ছিল, সেই অবদানটা হয়তো তারা ভুলে গেছে তাদের পূর্বপুরুষের। অতএব একটা স্বাধীন দেশ, যারা নিজেদেরকে স্বাধীন দেশ বলে গর্ব করে, তাদের এই ইতিহাস সম্বন্ধে সম্যক ধারণা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।